একটা বিষয় ভাবলে সত্যিই খুব অবাক হতে হয়। ধরুন, বিলিয়ন ডলার খরচ করে আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা সুপার কম্পিউটারগুলো তৈরি করছি। হ্যাঁ, আর ট্রিলিয়ন ট্রিলিয়ন শব্দের ডেটা দিয়ে সেগুলোকে ট্রেন করানো হচ্ছে। ঠিক তাই। তো এত কিছু করার পর দেখা যায় সে হয়তো সেকেন্ডের ভগ্নাংশে শেক্সপিয়ারের পুরো রচনা সমগ্র মুখস্থ বলে দিচ্ছে, বা ধরুন কোয়ান্টাম ফিজিক্সের একদম জটিল কোনো সমীকরণ নিমেষে সমাধান করে ফেলছে। একদম। কিন্তু মজার ব্যাপারটা হলো, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে টেবিলের ওপর থেকে একটা কাঁচের গ্লাস শক্ত মেঝেতে পড়ে গেলে কি হবে আর কেনই বা হবে, সে হয়তো ইন্টারনেট ঘেঁটে দারুণ কিছু টেক্সট জেনারেট করবে। হ্যাঁ, একটা সুন্দর গোছানো উত্তর দিয়ে দেবে। রাইট। কিন্তু তার পেছনের যে ভৌত সত্যটা, কাঁচ ভাঙার যে ব্যাপারটা, সেটা সে বিন্দুমাত্র অনুভব করতে পারে না। অথচ একটা 4 বছরের ছোট্ট মানব শিশু কিন্তু ঠিকই জানে গ্লাস পড়লে কি হয়। সে জানে যে ঝনঝন শব্দটা কেমন হবে। হ্যাঁ, আর ভাঙা কাঁচ হাতে ফুটলে কতটা ব্যথা লাগে। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে যাচ্ছি। একটা সুপার কম্পিউটারের চেয়ে একটা বাচ্চা কিভাবে চারপাশের পৃথিবীটাকে এত দ্রুত আর নিখুঁতভাবে বুঝে ফেলে। এটা আসলে বর্তমান এআই গবেষণার সবচেয়ে বড় ধাঁধা বলতে পারেন। রাইট। আমরা আজকে বোঝার চেষ্টা করব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর মতো এআই সিস্টেমগুলোর সাথে মানব শিশুর ভাষা শেখার আসল পার্থক্য কোথায়, আর কগনিটিভ সায়েন্সের এই ধারণাগুলো কাজে লাগিয়ে কিভাবে ভবিষ্যতের এআই ডিজাইন করা যেতে পারে। শুরুতেই যে বৈপরীত্যটার কথা বললেন না, এটা খুব ইন্টারেস্টিং। কগনিটিভ সায়েন্টিস্টরা যখন মানব শিশু আর এলএলএম এর ভাষা শেখার পদ্ধতি নিয়ে অ্যানালাইসিস করেন, তখন তারা কিছু মজার কাঠামোগত মিল দেখতে পান। কাঠামোগত মিল শেখার প্যাটার্নে? হ্যাঁ, ধরুন উভয়ে কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ক্রম ফলো করে। একটা শিশু যেমন প্রথমে মা বা বাবার মতো সহজ শব্দ শেখে, তারপর দুটো শব্দ জোড়া লাগায়। তারপর ধীরে ধীরে পুরো বাক্য বলতে শেখে। ঠিক, এলএলএমও কিন্তু ট্রেনিংয়ের শুরুতে সাধারণ প্যাটার্নগুলো ধরে এবং ধীরে ধীরে জটিল ব্যাকরণের দিকে এগোয়। কিন্তু কিন্তু পার্থক্যটাও তো বিশাল, তাই না? একদম, এই সাধারণ সাদৃশ্যের একটু গভীরে গেলেই আমরা এমন একটা বিশাল ফারাক দেখতে পাই, যা আসলে বুদ্ধিমত্তার সংজ্ঞাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। তাদের শেখার কাঁচামাল ডেটা, শেখার পদ্ধতি আর ভৌত জগতে তাদের যে অস্তিত্ব, এই সবকিছুই সম্পূর্ণ আলাদা। একটু দাঁড়ান। শেখার কাঁচামাল বা ডেটার কথায় যখন আসলেন, এখানে তো আমাদের সাধারণ যুক্তির একদম উল্টো একটা ব্যাপার ঘটছে বলে মনে হচ্ছে। উল্টো আমরা তো প্রতিনিয়ত শুনি যে ডেটা হলো এআই এর জ্বালানি, যার কাছে যত বেশি ডেটা সে তত বেশি স্মার্ট। এলএলএমকে ভাষা শেখানোর জন্য বিলিয়ন বা ট্রিলিয়ন টোকেনের প্রয়োজন হয়। রাইট, ইন্টারনেটের দুনিয়া থেকে নেওয়া বিশাল জ্ঞান ভাণ্ডার। হ্যাঁ, আর তার মধ্যে অনেক অগোছালো, অপ্রাসঙ্গিক তথ্যের মিশ্রণও তো থাকে। অন্যদিকে একটা শিশু তার 4 বছর বয়স পর্যন্ত গড়ে মাত্র 10 থেকে 100 মিলিয়ন শব্দ শোনে। কোথায় ট্রিলিয়ন আর কোথায় কয়েক মিলিয়ন। এত কম ডেটা নিয়ে একটা শিশু ভাষার ওপর এত অসাধারণ দখল কিভাবে নিয়ে আসে? এখানেই আসলে ডেটার পরিমাণের চেয়ে ডেটার ধরনটা বেশি ম্যাটার করে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে ডেটাগুলো ইন্টারনেটের মহাসাগর থেকে ছাঁকে, তার কিন্তু কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা বা কনটেক্সট থাকে না। শুধু টেক্সটের পর টেক্সট? হ্যাঁ, একটা উইকিপিডিয়া আর্টিকেল আর একটা রেডিট ফোরামের আড্ডার টেক্সট, তার কাছে কেবলই কিছু শব্দের সারি। কিন্তু শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা একবার চিন্তা করুন। শিশুরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো শোনে, কগনিটিভ সায়েন্সের ভাষায় তাকে বলা হয় চাইল্ড ডিরেক্টেড স্পিচ। চাইল্ড ডিরেক্টেড স্পিচ? ওই যে বাচ্চাদের সাথে আধো আধো বলে কথা বলা? অনেকটা সেরকম। যখন একজন মা বা বাবা তার সন্তানের সাথে কথা বলেন, তারা কিন্তু স্বাভাবিক গতিতে বা জটিল শব্দে কথা বলেন না। তারা খুব সহজ, ধীর এবং বস্তুকেন্দ্রিক শব্দ ব্যবহার করেন। আচ্ছা। ধরুন, তারা হয়তো একটা লাল রঙের বল হাতে নিয়ে শিশুর চোখের সামনে ধরে বারবার বলছেন, দেখো, লাল বল, এটি একটি বল। ও আচ্ছা, তার এটা একটা খুব কিউরেটেড বা বিশেষভাবে বাছাই করা ডেটাসেট। এখানে শুধু শব্দ উচ্চারণ করা হচ্ছে না, শব্দের সাথে বস্তুটাকে সরাসরি যুক্ত করে দেওয়া হচ্ছে। ঠিক তাই। এই যে বারবার একটি নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে কথা বলা, চোখের ইশারা দিয়ে বোঝানো, এটি শিশুর মস্তিষ্কে খুব দ্রুত একটা শক্তিশালী স্নায়বিক সংযোগ তৈরি করে।
সে শব্দের সাথে আকার, রং আর বাস্তব অস্তিত্বকে মেলাতে পারে। বুঝতে পারছি। মানব ভাষার বিকাশ এভাবেই জীববিদ্যা আর সামাজিক কাঠামো দিয়ে ঘেরা, যেখানে এলএলএম শুধু পরিসংখ্যানগত অপটিমাইজেশনের উপর নির্ভরশীল। এলএলএমের কাছে বল শব্দটা হলো এমন একটা টোকেন যেটা হয়তো খেলতে বা মাঠে শব্দগুলোর আশেপাশে বেশি বসে। তার কাছে বলের কোনো গোলাকার বা লাল রঙের দৃশ্যমান অস্তিত্ব নেই। বিষয়টা অনেকটা এমন শোনাচ্ছে, ধরুন একজনকে ভাষা শেখানোর জন্য আস্ত একটা লাইব্রেরিতে ঢুকিয়ে বলা হলো, এই নাও দুনিয়ার সব বই, পড়ে নিজে নিজে ভাষা শিখে নাও। হ্যাঁ, চমৎকার উপমা। সে অন্ধের মতো বছরের পর বছর শুধু বই পড়ে শব্দার্থ মুখস্থ করল। অন্যদিকে আরেকজনকে একজন গৃহশিক্ষক আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে প্রতিটা জিনিসের নাম শেখাচ্ছে, হাত ধরিয়ে লেখাচ্ছে। লাইব্রেরির সব বই হয়তো প্রথমজনকে তথ্যের পাহাড় এনে দেবে, কিন্তু গৃহশিক্ষকের ওই সরাসরি শেখানোটা দ্বিতীয়জনকে ভাষাটার আসল অর্থ বুঝতে সাহায্য করবে। একদম তাই। এই উপমাটা আসলে এআই এর লার্নিং মেকানিজমের একটা বড় সীমাবদ্ধতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। কিভাবে? ওই যে লাইব্রেরির বইগুলো, ওগুলো হলো এলএলএম এর সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন টোকেন। সেগুলোতে কোনো আবেগ নেই, কোনো উদ্দেশ্য নেই। এলএলএম মূলত একটি গাণিতিক অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে, যাকে মেশিন লার্নিংয়ের ভাষায় বলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট জিনিসটা আসলে কি? যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তাদের জন্য যদি একটু সহজ করে বলতেন। আচ্ছা, কল্পনা করুন একজন মানুষের চোখ শক্ত করে বাঁধা আছে, আর তাকে একটা অ্যাব্রোখেব্রো পাহাড়ের চূড়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তার লক্ষ্য হলো পাহাড়ের সবচেয়ে নিচু জায়গা বা সমতলে পৌঁছানো। সে কি করবে? সে নিশ্চয়ই পা দিয়ে একটু একটু করে অনুভব করার চেষ্টা করবে কোন দিকটা বেশি ঢালু। একদম। আর সেই ঢালু পথ ধরে এক পা করে নিচে নামবে। এলএলএম ঠিক এই কাজটাই করে গাণিতিকভাবে। তার পাহাড়ের চূড়াটা হলো ভুল প্রেডিকশন বা অনুমান। আচ্ছা। সে যখনই কোনো শব্দের পর ভুল শব্দ বসায়, তার অ্যালগোরিদম তাকে একটা সিগন্যাল দেয় যে তোমার ভুল হয়েছে। তখন সে তার সমীকরণগুলোকে একটু পরিবর্তন করে, ঠিক যেমন ওই অন্ধ মানুষটা তার পায়ের দিক পরিবর্তন করে। এভাবে ধাপে ধাপে সে ভুলের পরিমাণ বা প্রেডিকশন লস কমিয়ে আনে। কিন্তু খেয়াল করে দেখুন, এই পুরো প্রক্রিয়ায় তার নিজের তো কোনো আগ্রহ নেই। সে শুধু একটা গাণিতিক নির্দেশ পালন করছে। রাইট, সে সম্পূর্ণ প্যাসিভ বা নিষ্ক্রিয়। আর এখানেই তো আসলে বড় ধাক্কাটা লাগে। আমরা যখন দেখি শিশুরা কিভাবে শেখে, তখন এই নিষ্ক্রিয়তার কোনো জায়গাই তো সেখানে নেই। যেহেতু শিশুদের ডেটার পরিমাণ এলএলএম এর তুলনায় অনেক কম, তার মানে হলো তারা সেই অল্প ডেটা থেকেই অনেক বেশি অর্থ বের করে নিতে পারে। হ্যাঁ, আর এটা সম্ভব হয় কারণ শিশুরা হলো প্রচণ্ড সক্রিয় লার্নার। এলএলএম এর মতো এদের নিজস্ব পছন্দ অপছন্দ না থাকার কোনো সুযোগই নেই। একটা শিশুর সারাক্ষণ কৌতূহলী থাকে। সে জিনিসপত্র ধাক্কা দেয়, টেবিল থেকে হাত দিয়ে ফেলে দেয়, খেলনা ভেঙে ভেতরটা দেখার চেষ্টা করে। আর সারাক্ষণ শুধু কেন কেন প্রশ্ন করতে থাকে। এই যে চারপাশের পরিবেশের সাথে তার নিরন্তর সংঘাত, এটাই কি তার শেখার মূল চাবিকাঠি? 100% ঠিক। কগনিটিভ সায়েন্সে এই ব্যাপারটাকে বলা হয় প্রেডিকশন এরর থেকে শেখা। শিশুরা আসলে একজন খুদে বিজ্ঞানীর মতো আচরণ করে। খুদে বিজ্ঞানী? হ্যাঁ, তারা তাদের চারপাশে জগৎ নিয়ে অবচেতনভাবেই একটা হাইপোথেসিস বা অনুমান তৈরি করে। ধরুন, একটি শিশু বাথটাবে গোসল করার সময় ভাবল তার হাতের প্লাস্টিকের খেলনাটা পানিতে ভাসবে। আচ্ছা। সে সেটা পানিতে ফেলল এবং খেলনাটা সত্যিই ভাসল। এতে তার খুব একটা নতুন কিছু শেখা হলো না, কারণ তার অনুমান তো মিলেই গেছে। কিন্তু এবার সে একটা ভারী লোহার চামচ পানিতে ফেলল, আর সেটা সাথে সাথে ডুবে গেল। ওহ! তখন সে চমকে যাবে। ঠিক। এই যে নতুন একটি চমক, তার আগের অনুমানের সাথে বাস্তবের অমিল, এটাই হলো প্রেডিকশন এরর। এই চমক শিশুর মস্তিষ্কে গভীর রেখাপাত করে। সে অবাক হয়, তার মনোযোগ কয়েক গুণ বেড়ে যায়, আর সে নতুন তথ্যটি সে খুব দ্রুত শিখে নেয়। দারুণ একটা ব্যাপার। কিন্তু এলএলএম এর তো অবাক হওয়ার কোনো ক্ষমতাই নেই। সে একটা ভুল শব্দ জেনারেট করলে তার কোডে হয়তো একটা এরর সিগন্যাল যায়, কিন্তু সেটার সাথে তো কোনো কৌতূহল বা নতুন কিছু আবিষ্কারের আনন্দ যুক্ত নেই। না, মোটেও নেই। তাহলে কি এলএলএমকে এমনভাবে ডিজাইন করা সম্ভব যেখানে সে নিজেই বুঝতে পারবে কোন বিষয়টি সে জানে না? সে কি নিজেই তার পরবর্তী ডেটা বেছে নেওয়ার জন্য শিশুদের মতো কৌতূহলী হতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। গবেষকরা ঠিক এই প্রশ্নটার উত্তরই খুঁজছেন এখন।
একে বলা হয় ইন্ট্রিনসিক মোটিভেশন বা অন্তর্নিহিত প্রেরণা তৈরি করা। ইন্ট্রিনসিক মোটিভেশন। হ্যাঁ, বর্তমানের মূলধারার মডেলগুলো তো সম্পূর্ণভাবে তাদের ট্রেনিং ডেটার উপর নির্ভরশীল। তারা শুধু প্যাসিভলি টেক্সট পড়ে যায়। কিন্তু এআই গবেষকরা এখন এমন কিছু রিওয়ার্ড সিস্টেম তৈরির চেষ্টা করছেন, যেখানে এআই যদি তার চারপাশের জগৎ বা ডেটা সম্পর্কে কোনো ভুল অনুমান করে, তবে সে যেন সেখান থেকে একটা সারপ্রাইজ সিগন্যাল পায়। মানে ভুল করলে পুরস্কৃত হবে। ব্যাপারটা হলো, সিস্টেমকে এমনভাবে পুরস্কৃত করা হবে যাতে সে নিজে থেকেই এমন ডেটা খুঁজতে যায় যা তার বর্তমান জ্ঞানের সাথে মেলে না। সে যেন নিজেই নিজেকে বলতে পারে, আমি এই আউটপুটটা আশা করিনি, তার মানে এই জায়গায় আমার জ্ঞানের ঘাটতি আছে, আমাকে এটা সম্পর্কে আরও বিস্তারিত শিখতে হবে। এটা সত্যি একটা যুগান্তকারী ধারণা হবে যদি কাজ করে। কিন্তু যদি আমরা এই কৌতূহলী আচরণের কথা ধরি, তাহলে সবচেয়ে বড় সুবিধাটা তো আসে ভৌত জগতের সাথে শিশুদের সরাসরি সংযোগ থেকে। হ্যাঁ, যেটাকে বোধমূলক বিজ্ঞানে এমবেডিমেন্ট বা শারীরিক উপলব্ধি বলা হচ্ছে। রাইট। ভৌত জগতের এই উপলব্ধি তো এআই এর কাছে একদমই নেই। মানে এলএলএম এর কোনো শরীর নেই, হাত পা নেই। এদের পুরো জগৎটাই হলো শুধু বিলিয়ন বিলিয়ন টেক্সটের একটা অসীম শূন্যস্থান। এদের কাছে কাপ শব্দটির মানে তো শুধুই এমন কিছু যা কফি, চা বা হাতল শব্দগুলোর সাথে বারবার এক বাক্যে আসে। এর বাইরে তো তার আর কোনো উপলব্ধি নেই। একদম ঠিক ধরেছেন। এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। এলএলএম-এর এই শব্দ শেখার পদ্ধতিকে বলা হয় ডিস্ট্রিবিউশনাল সিম্যান্টিক্স। ডিস্ট্রিবিউশনাল সিম্যান্টিক্স মানে হলো, একটা শব্দ অন্যান্য শব্দের সাথে কতটা কাছাকাছি বসছে তার একটা পরিসংখ্যানগত ম্যাপিং বা গাণিতিক দূরত্ব। কিন্তু একজন শিশুর কাছে কাপ মানে শুধু একটা শব্দ বা গাণিতিক দূরত্ব তো নয়। না, কাপ মানে তো একটা ফিজিক্যাল বস্তু। হ্যাঁ, কাপ মানে হলো এমন কিছু যা হাতের মুঠোয় ধরা যায়, যার একটা নির্দিষ্ট ওজন আছে। কাপে গরম চা থাকলে সেটা ধরলে হাতে ছ্যাঁকা লাগে, কাপ থেকে পানি পান করা যায় এবং হাত ফসকে শক্ত মেঝেতে পড়লে সেটা ঝনঝন করে ভেঙে যায়। রাইট। একেই বলা হয় এমবডিড মিনিং। শিশু ভাষা শেখে তার দৃষ্টি, স্পর্শ, শ্রবণ, স্বাদ এবং অনুভূতির একটা মাল্টি সেন্সরি নেটওয়ার্কের মাধ্যমে। তার মানে ব্যাপারটা হলো এমন একজন মানুষের মতো যে সারা জীবন শুধু ডিকশনারি আর এনসাইক্লোপিডিয়া পড়ে গরম শব্দের দারুণ একটা সংজ্ঞা মুখস্থ করেছে। সে হয়তো গরম শব্দটা ব্যবহার করে 10 পাতার একটা চমৎকার রচনাও লিখে ফেলতে পারবে, যেখানে সে থার্মোডায়নামিক্সের সব নিয়মকানুন বুঝিয়ে দেবে। হ্যাঁ, থিওরিটিক্যালি সে সব জানবে, কিন্তু জীবনে কোনোদিন সে জ্বলন্ত আগুনে হাত দেয়নি। ফলে গরম বলতে যে আসলেই পড়ে যাওয়ার একটা তীব্র ব্যথা বোঝায়, একটা রিফ্লেক্স কাজ করে হাত সরিয়ে নেওয়ার, সেই স্নায়বিক উপলব্ধিটা তার নেই। এলএলএম-এর জগৎটা হলো এক্সেল শিটের পরিসংখ্যান, আর শিশুর জগৎটা হলো ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা। চমৎকার বলেছেন। আর ঠিক এই শারীরিক অভিজ্ঞতার অভাবে এআই একটা জায়গায় এসে খুব বাজেভাবে আটকে যায়, সেটা হলো কার্যকারণ বা কজেশন বোঝা। কজেশন মানে কোনটা থেকে কোনটা ঘটছে। হ্যাঁ, এলএলএম শুধু বুঝতে পারে দুটি ঘটনা একসঙ্গে ঘটছে বা তাদের মধ্যে সম্পর্ক আছে, যাকে আমরা কোরিলেশন বলি। কিন্তু শিশুরা ট্রায়াল এবং এরারের মাধ্যমে, মানে নিজের শরীর দিয়ে পরীক্ষা করে শেখে কোনটি ঘটলে কোনটির সৃষ্টি হয়। একটা সাধারণ উদাহরণ দিই। হ্যাঁ, বলুন। ঘরে ঢোকার সময় সুইচ টিপলে আলো জ্বলে। এলএলএম যদি এই ডেটা পড়ে, সে শুধু বুঝবে সুইচ এবং আলো শব্দ দুটো একসাথে থাকে। কিন্তু একটা 18 মাসের শিশু কি করে? সে হয়তো একটা টুলের উপর দাঁড়িয়ে বারবার সুইচ অন অফ করে পরীক্ষা করে দেখে যে আলোটি সত্যিই তার হাতের চাপেই জ্বলছে কিনা। সে নিজে ওই ঘটনাটা ঘটাচ্ছে। সে এক্সপেরিমেন্ট করছে। এবং এই কার্যকারণ বোঝার ক্ষমতার কারণেই শিশুরা নতুন কোনো ভৌত পরিস্থিতিতে খুব সহজে খাপ খাওয়াতে পারে। কিন্তু এআইকে যখন কাউন্টার ফ্যাকচুয়াল বা বিপরীতমুখী কল্পনা নির্ভর প্রশ্ন করা হয়, তখন সে তালগোল পাকিয়ে ফেলে। একদম। ধরুন, এআইকে জিজ্ঞেস করা হলো, সুইচ না টিপলে কি আলো নিভেই থাকত? সে হয়তো পরিসংখ্যান মিলিয়ে একটা উত্তর দেবে, কিন্তু লজিকটা তার কাছে পরিষ্কার নয়। কারণ তার তো শারীরিক জগৎ সম্পর্কে কোনো বাস্তব ধারণাই নেই, সে তো কখনো সুইচ টেপেইনি। ঠিক। এই কারণে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে আমরা যখন ফিজিক্যাল জগতের কোনো সমস্যা সমাধান করতে বলি, তখন তারা মাঝে মধ্যেই এমন সব হাস্যকর উত্তর দেয় যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়।
কারণ মানুষের কমন সেন্স বা সাধারণ জ্ঞান আসে এই ফিজিক্যাল গ্রাউন্ডিং থেকে, যা এআই এর নেই। এটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু এখানে আমার আর একটা প্রশ্ন মাথায় আসছে। ভৌত জগতের অভিজ্ঞতা তো হলো, সারাদিন একটা শিশু অনেক কিছুই দেখছে, ধরছে, শিখছে। কিন্তু এই বিপুল অভিজ্ঞতা সে মস্তিষ্কে স্থায়ী করে কিভাবে? এর পেছনে তো দারুণ একটা জৈবিক মেকানিজম আছে, যা কোনো এআই মডেলে এখনও পর্যন্ত নেই। আপনি কি ঘুমের কথা বলছেন? হ্যাঁ, ঘুম। শিশুরা কিন্তু বয়স্কদের চেয়ে অনেক বেশি ঘুমায়। নিউরোসায়েন্সের গবেষণায় দেখা যাচ্ছে, ঘুমের সময় শিশুদের স্নায়ুগুলো দিনের বেলার অভিজ্ঞতাগুলোর রিপ্লে বা পুনরাবৃত্তি করে। সারাদিনের স্মৃতিকে সে যেন আবার নতুন করে চালিয়ে দেখে। এই প্রক্রিয়াটা কগনিটিভ সায়েন্সের অন্যতম বিষয়। একে বলা হয় মেমরি কনসলিডেশন। আচ্ছা। সারাদিন আমরা যা অভিজ্ঞতা অর্জন করি তা প্রাথমিকভাবে মস্তিষ্কের হিপোক্যাম্পাসে জমা হয়, যা একটা অস্থায়ী স্টোরেজ। ঘুমের সময়, বিশেষ করে গভীর ঘুমের স্তরে, মস্তিষ্ক সেই স্মৃতিগুলোকে আবার প্লে করে এবং সেগুলোকে সেরেব্রাল কর্টেক্সে স্থায়ী স্মৃতি হিসেবে জমা করে। আর একই সাথে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ছেঁটে ফেলে, তাই না? একদম। আর এখানেই এলএলএম-এর আর্কিটেকচারের একটা বড় দুর্বলতা ফুটে ওঠে। এলএলএম-এর তো কোনো ঘুম নেই। তাদের ট্রেনিং সাধারণত একমুখী এবং ব্যাচ নির্ভর। তার মানে কি, নতুন কিছু শেখাতে গেলে কি পুরনোটা মুছে যাওয়ার ঝুঁকি থাকে? ভীষণভাবে থাকে। এই সমস্যাটাকে মেশিন লার্নিংয়ের ভাষায় বলা হয় ক্যাটাস্ট্রফিক ফরগেটিং। ক্যাটাস্ট্রফিক ফরগেটিং নামটা তো বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, ব্যাপারটা তেমনই। ধরুন, আপনি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে স্প্যানিশ ভাষা শেখালেন। সে দারুণ স্প্যানিশ বলতে শিখল। এরপর আপনি তাকে ফ্রেঞ্চ ভাষা শেখানোর জন্য নতুন ডেটা সেট দিলেন। দেখা যাবে ফ্রেঞ্চ শিখতে গিয়ে সে তার স্প্যানিশ ভাষার নিউরাল ওয়েট বা গাণিতিক সমীকরণগুলোকে ওভাররাইড করে ফেলেছে। মানে সে স্প্যানিশটা ভুলে গেছে। হ্যাঁ, পুরোপুরি ভুলে যেতে পারে। মানব মস্তিষ্ক ঘুমের মাধ্যমে এই সমস্যাটি এড়িয়ে যায়। ঘুমের সময় অফলাইন অবস্থায় মস্তিষ্ক পুরনো এবং নতুন স্মৃতিকে এমনভাবে রিহার্সাল করে যাতে নতুন তথ্য পুরনো তথ্যকে মুছে না ফেলে, বরং তার সাথে যুক্ত হয়। ওয়াও, এটা সত্যি দারুণ একটা ইনসাইট। তার মানে দাঁড়াচ্ছে, এআইকে শুধু সারাক্ষণ জাগিয়ে রেখে অঢেল ডেটা গেলালেই হবে না। এআইয়েরও বিশ্রামের প্রয়োজন আছে। তাকেও এক ধরনের প্রযুক্তিগত ঘুম পাড়াতে হবে, যাতে সে দিনের বেলা শেখা তথ্যগুলো গুছিয়ে নিতে পারে। শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও প্রযুক্তিগতভাবে কথাটা একদম সত্যি, এবং গবেষকরা এটা নিয়ে কাজও করছেন। তবে স্মৃতি স্থায়ী হওয়ার পেছনে শারীরিক অভিজ্ঞতার পাশাপাশি আরেকটা বড় নিয়ামক হল সামাজিক সম্পর্ক বা সোশ্যাল স্ক্যাফোল্ডিং। শিশুরা তো আর একা একা শেখে না। তারা মা, বাবা, ভাই, বোন বা চারপাশের মানুষদের সাথে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শেখে, একদম তাই না? মা যদি হঠাৎ করে আকাশের দিকে অবাক হয়ে তাকায়, শিশুও কিন্তু সাথে সাথে আকাশে কি আছে সেটা খোঁজার চেষ্টা করে। ঠিক তাই। জয়েন্ট অ্যাটেনশন হলো ভাষা শেখার প্রথম ধাপগুলোর একটি। এর মাধ্যমে শিশু বুঝতে পারে যে একটি শব্দের সাথে ওই বস্তুটির সম্পর্ক আছে। কিন্তু এর চেয়েও গভীর একটা ব্যাপার আছে, যাকে বলা হয় থিওরি অফ মাইন্ড। থিওরি অফ মাইন্ড, এটা কিভাবে কাজ করে? অর্থাৎ শিশুরা খুব অল্প বয়সেই অন্যদের উদ্দেশ্য, বিশ্বাস এবং আবেগ বোঝার ক্ষমতা অর্জন করে। যখন একজন মানুষ কোনো কথা বলে, শিশু শুধু তার শব্দগুলো শোনে না, সে বোঝার চেষ্টা করে মানুষটা কেন কথাটা বলছে। এআই কিন্তু এই জায়গায় পুরোপুরি অন্ধ। বুঝতে পেরেছি। এআই হয়তো কিছু সামাজিক রীতিনীতির পরিসংখ্যানগত অনুকরণ করতে পারে। সে হয়তো খুব সুন্দর ব্যাকরণে আপনাকে শুভ সকাল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলতে পারে, কিন্তু সে আপনার আবেগ বা উদ্দেশ্য বিন্দুমাত্র অনুভব করে না। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। মানুষের যোগাযোগের অর্ধেকের বেশি হল আনবলা কথা বা কনটেক্সট। আমরা যখন সার্কাস্টিক বা ব্যঙ্গাত্মক কথা বলি, তখন আমরা হয়তো খুব ভালো একটা শব্দ ব্যবহার করি, কিন্তু আমাদের টোন বা এক্সপ্রেশন বুঝিয়ে দেয় যে আমরা আসলে বিরক্ত। রাইট। এআই এর কাছে সবটাই তো শুধু ডেটা। সে ওই ব্যঙ্গটা ধরতে পারে না, কারণ তার থিওরি অফ মাইন্ড নেই। আচ্ছা, এতক্ষণ আমরা কগনিটিভ সায়েন্স এবং মানব শিশুর মস্তিষ্ক নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা করলাম। এবার একটু প্র্যাকটিক্যাল দিকটায় আসি। হ্যাঁ, অবশ্যই। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সিস্টেম নিয়ে কাজ করেন, ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকে এই এত সব বায়োলজিক্যাল কনসেপ্টের বাস্তব প্রয়োগ কি হতে পারে? এই জায়গাটাই আজকের আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশ।
যদি আমরা এআইকে সত্যিই মানুষের মতো বা শিশুর মতো বুদ্ধিমান করে তুলতে চাই, তবে আমাদের বর্তমানের ওই বিশাল ডেটা মুখস্থ করানোর পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রথম যে ইঞ্জিনিয়ারিং ধাপটার কথা গবেষকরা ভাবছেন তা হল এমবডিড প্রি-ট্রেনিং। এমবডিড প্রি-ট্রেনিং মানে এআইকে সরাসরি ভাষার জগতে ছেড়ে দেওয়ার আগেই তাকে ভৌত জগতের নিয়মকানুন শেখানো। একদম ঠিক। কিন্তু এআই তো একটা সফটওয়্যার, তাকে ভৌত জগৎ কিভাবে শেখাবেন? তাকে কি রোবটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে? রোবোটার্ম ব্যবহার করা একটা উপায় হতে পারে, কিন্তু তার চেয়েও সহজ উপায় হল ফিজিক্স ইঞ্জিন বা সিমুলেটর ব্যবহার করা। একটু বুঝিয়ে বলবেন। ধরুন, অত্যাধুনিক ভিডিও গেমের মতো একটা ভার্চুয়াল 3D পরিবেশ তৈরি করা হলো। এআইকে ওই পরিবেশে ছেলে দেওয়া হলো। সেখানে মহাকর্ষ আছে, বস্তুর ওজন আছে, আলো ছায়া আছে। এআই সেখানে ভার্চুয়ালি জিনিসপত্র ধরবে, ফেলবে, ধাক্কা খাবে। সে নিজে নিজে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে শিখবে যে কাঁচের গ্লাস মেঝেতে পড়লে ভেঙে যায়, কিন্তু রাবারের বল পড়লে লাফিয়ে ওঠে। চমৎকার। এই ভৌত নিয়মগুলো শেখার পর যদি তাকে ভাষা শেখানো হয়, তবে তার কাছে ভাঙা বা ভারী শব্দগুলোর একটা বাস্তব ভিত্তি থাকবে। ঠিক যেন বাচ্চারা যেমন কথা বলতে শেখার আগে হামাগুড়ি দিয়ে দুনিয়াটা চেনে, জিনিসপত্র মুখে দিয়ে পরীক্ষা করে। এরপরে ধাপটা কি হতে পারে? আমি সম্প্রতি কারিকুলাম লার্নিং বা বেবিএলএম নামের একটা কনসেপ্টের কথা শুনছিলাম। সেটা কিভাবে কাজ করে? কারিকুলাম লার্নিং হল ধাপে ধাপে শেখানো। আমরা যেমন একটি শিশুকে প্রথমেই শেক্সপিয়ার পড়তে দিই না, কিংবা কোয়ান্টাম মেকানিক্স বোঝাতে যাই না, হ্যাঁ, তা তো বটেই। তেমনি এআইকেও শুরুতেই ট্রিলিয়ন টোকেনের উইকিপিডিয়া দেওয়া উচিত নয়। বেবিএলএমের ধারণাটা হল এলএলএমকে একটি শিশুর মতো করেই সহজ এবং খুব প্রাসঙ্গিক ভাষার মাধ্যমে শেখানো শুরু করা। ছোট ছোট বাক্য, পরিষ্কার নির্দেশ, ধীরে ধীরে জটিলতা বাড়ানো। আর বাস্তব কাজের ক্ষেত্রে, ধরুন কর্পোরেট লেভেলে? হ্যাঁ, এন্টারপ্রাইজ লেভেলে যখন এআই ব্যবহার করা হয়, ধরুন কোনো বড় কোম্পানির ফাইন্যান্স বা এইচআর সফটওয়্যারে, সেখানে এআইকে শুধু লাখ লাখ পাতার ম্যানুয়াল পড়ানোর বদলে বাস্তব কাজের পরিবেশ বা ওয়ার্কফ্লোতে যুক্ত করতে হবে। তার মানে এআইকে একটি স্যান্ডবক্স বা নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হবে, যেখানে সে ভুল করবে এবং ব্যবহারকারীর ফিডব্যাক থেকে শিখবে, ঠিক যেমনটা শিশুরা করে। ঠিক তাই। সে ব্যবহারকারীর সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ভুল করবে, সংশোধন হবে। আর এই প্রক্রিয়ার মধ্যেই ওই যে ঘুমের কথা বলছিলাম আমরা, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় সেটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে, যাকে আমরা বলতে পারি সিমুলেটেড স্লিপ বা অফলাইন মেমরি কনসলিডেশন। এই সিমুলেটেড স্লিপ জিনিসটা কোডিংয়ে কিভাবে কাজ করবে? এআই কি তাহলে মানুষের মতো রাতে কাজ করা বন্ধ করে দেবে? ব্যাপারটা আক্ষরিক অর্থে কাজ বন্ধ করা নয়। এর মানে হল এআই যখন সারাদিন মানুষের সাথে কাজ করে নতুন বা অপ্রত্যাশিত কোনো ডেটার সম্মুখীন হবে, অর্থাৎ সেই যে সারপ্রাইজ সিগন্যাল বা প্রেডিকশন এরর, তখন সে সেই ডেটাগুলোকে আলাদা করে রাখবে। আলাদা ফোল্ডারে রাখার মতো? হ্যাঁ, অনেকটা সেরকম। এরপর অফলাইন ফেজে বা যখন সার্ভারে চাপ কম থাকবে, তখন সে ওই হাই সারপ্রাইজ বা চমকপ্রদ মুহূর্তগুলোর বারবার রিপ্লে বা পুনরাবৃত্তি ঘটাবে তার নিউরাল নেটওয়ার্কে। এটি তার নতুন অভিজ্ঞতাকে স্মৃতিতে সুসংগত করবে, যাতে সে পুরনো তথ্য মুছে না ফেলে নতুন পরিবেশে আরও ভালোভাবে কাজ করতে পারে। সত্যি বলতে কি, পুরো আলোচনাটাই আমাদের বুদ্ধিমত্তা সম্পর্কে এতদিনের চেনা জানা ধারণাগুলোকে বেশ জোরালো একটা ধাক্কা দেয়। আমরা সবসময় ভেবে এসেছি যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি বুদ্ধিমান। আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু অনেকটা এই মডেলই অনুসরণ করে, বাচ্চাদের প্রচুর তথ্য মুখস্থ করানো। রাইট, আমরা ইনফরমেশন ওভারলোড করি। হ্যাঁ, কিন্তু আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দেখলাম তথ্যের পাহাড় জমানোর চেয়ে তথ্যকে কিভাবে অনুভব করা হচ্ছে, কিভাবে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে সেটা প্রয়োগ করা হচ্ছে, সেটাই বুদ্ধিমত্তার আসল মাপকাঠি। এক্স্যাক্টলি। বিপুল পরিমাণ ডেটা দিয়ে এলএলএম হয়তো চমৎকার সব আর্টিকেল বা টেক্সট জেনারেট করতে পারছে, কিন্তু ভাষার আসল অর্থ এবং পৃথিবীর বাস্তবতা বোঝার জন্য শিশুর মতো কৌতূহল, ভৌত জগতের সাথে সরাসরি যোগাযোগ, সামাজিক ইন্টারঅ্যাকশন এবং ঘুমের মাধ্যমে মেমরি কনসলিডেশনের কোনো বিকল্প নেই। এবং এই উপলব্ধিটা আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য একটা সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
আমরা বুঝতে পারছি যে শুধু সার্ভারের সাইজ বাড়িয়ে বা ডেটার পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়ে আমরা হয়তো একটা নিখুঁত পরিসংখ্যানগত মডেল পাব। কিন্তু সত্যিকারের বোধ বা আন্ডারস্ট্যান্ডিং পাব না। না, সেটা তৈরি করতে হলে আমাদের কগনিটিভ সায়েন্স এবং জীববিদ্যার দিকেই ফিরে তাকাতে হবে। যন্ত্রকে শুধু ডেটা দিলে হবে না, তাকে শেখার জন্য একটি শরীর এবং একটি সমাজ দিতে হবে, অন্তত সিমুলেটেড পরিবেশে হলেও। একদমই তাই। আর ঠিক এই জায়গাটিতেই আমি একটি অদ্ভুত প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটি শেষ করতে চাই। একটু ভাবলে অবাক হতে হয় যে আমরা হয়তো এআই ইঞ্জিনিয়ারিংয়ে অদূর ভবিষ্যতে বিশাল বিপ্লব আনব। আমরা হয়তো এআইকে শিশুর মতো শেখার নতুন সব অ্যালগরিদম দিতে পারব, তাকে সিমুলেটেড শরীর বা অফলাইন ঘুমের মেকানিজমও দিতে পারব। কিন্তু কিন্তু যতক্ষণ না একটি যন্ত্র শারীরিকভাবে আঘাত পাওয়ার তীব্র ব্যথা অনুভব করছে বা সামাজিকভাবে প্রত্যাখ্যাত হওয়ার একাকিত্ব এবং কষ্ট বোধ করছে, ততক্ষণ কি তার পক্ষে মানুষের ভাষার পেছনের আসল আবেগ এবং গভীর অর্থ পুরোপুরি বোঝা সম্ভব? হয়তো এই অসম্পূর্ণতা, এই আবেগ, এই ব্যথা অনুভব করার এবং ভুল করার ক্ষমতায় মানুষের বুদ্ধিমত্তাকে যন্ত্রের চেয়ে এত অসাধারণ এবং আলাদা করে তুলেছে। এই গভীর এবং খোলা প্রশ্নটা নিয়ে আজকের তথ্য অনুসন্ধান এখানেই শেষ করছি।